আসলেই আমরা 2030 সালে অর্জন করতে পারবো? আমার কাছে কিছুটা সন্দেহ হয়, টু বি ভেরি অনেস্ট। I would like to reconcile the fact with reality. $5 billion target, Vietnam potential, and emulating Vietnam and bringing those success in Bangladesh. Because আমরা ভিয়েতনামের সাফল্যটা যদি দেখি, this is basically manufacturing migration. এটা চাইনিজ একটা ম্যানুফ্যাকচারিং যেটা মাইগ্রেট করেছে ভিয়েতনামে, এবং এই চাইনিজ উৎপাদকদের একটা বিক্রয় ইকোসিস্টেমও ছিল, উৎপাদন ইকোসিস্টেমও ছিল। এটা খুব ইজি ট্রান্সফরমেশন, বাট ইজি কথাটা আপেক্ষিক। এই কারণে বলছি যে ভিয়েতনাম সরকার প্রয়োজনীয় সংস্কারসমূহ এবং নিয়ামকসমূহকে সংগঠিত আকারে গ্রহণ করেছে, না হলে এটা হতো না। বিকজ অনেক ধরনেরই সম্ভাবনার কথা আমরা ছোটবেলা থেকেই, অপার সম্ভাবনার কথা শুনতে শুনতে আমাদের কান পচে গিয়েছে, এবং তার কিয়দ অংশই আমরা অর্জন করতে পেরেছি, কারণ আমরা প্রয়োজনীয় অনুঘটকগুলোকে কাজে লাগাতে পারিনি। চেঞ্জ ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অপরচুনিটি, অর্থাৎ পরিবর্তন সুযোগের সূচীকরণ। এই সুযোগের সূচীকরণটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমরা যদি $1 বিলিয়ন টার্গেট করি, and please don't feel demoralized when I'm saying $1 billion, because I want you to be realistic. Because আপনি $5 বিলিয়ন যদি 2030 সালে রপ্তানি করতে চান, this is like a lot of birds in the sky, but let's put the birds in the hand. বিকজ $5 বিলিয়ন রপ্তানি করতে গেলে আপনাকে 2030 সালের মধ্যে মিনিমাম $5 বিলিয়ন বিনিয়োগ করতে হবে, এবং ইন্ডাস্ট্রি যার আজকের 30,000 কোটি টাকার স্থানীয় শিল্পের উপরে নির্ভরশীল। আমি যদি এটা দেখি যে এটাকে মানে সম্মিলিতভাবে আমরা দায়টা অধিকাংশ সময় সরকারের উপরে চাপিয়ে দিচ্ছি, যে আপনি আমাকে বন্ডের সুবিধা দেন, বাকিটা আমি ওই চিনি দিয়ে দেন, আমি সবাই হেঁটে করে ফেলবো। বিষয়টা আসলে এত সহজ না। বিষয়টাকে আমাদেরকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। আমাদের যদি আজকে কার্বের কথা বলা হচ্ছে, এফএসসির কথা বলা হচ্ছে, হ্যাঁ আমি জানি বাংলাদেশে হয়তো কিছু কার্ব বা এফএসসি প্রোডাক্ট আমদানি হয়, বাট সেটা সম্ভবত স্থানীয় উৎপাদনের জন্যই হয়। বিদেশে রপ্তানির উদ্দেশ্যে যদি আমরা ওইটাকে রেফারেন্স আকারে নিয়ে দেখি যে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে কি পরিমাণ কার্ব প্রোডাক্ট উৎপাদন হয়েছে, কি পরিমাণ এফএসসি সার্টিফাইড প্রোডাক্ট আমদানি হয়েছে, আমরা কিন্তু তেমন কিছু দেখতে পাবো না। আমরা যে কতজন বিনিয়োগকারী এখানে, মানে যে কয়টা শিল্প প্রতিষ্ঠান এই উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, এটা দিয়ে $5 বিলিয়ন যাওয়া যাবে না। আই এম সরি, ইট হ্যাজ টু গ্রো, ইট হ্যাজ টু এক্সপ্যান্ড। এটাকে আরো, এর পরিসরকে আরো বড় করতে হবে। এখানে নিয়ামক হিসেবে উপকরণ মূল্য কমাতে হবে, বন্ড প্রয়োজনীয় বাস্তবায়ন করতে হবে, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। বাট আমি যে কথাটা আপনাদেরকে প্রথমেই বললাম যে আমাদের যে পরিবর্তন মানে হচ্ছে সুযোগের সূচীকরণ, আমাদের পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি। আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, যিনি এই শ্বেতপত্র কমিটির একজন মেম্বার ছিলেন, ওনারা দেখিয়েছেন কিভাবে অপার ক্রিমিনালাইজড হয়েছে আমাদের অর্থনীতি, কিভাবে একটা ক্রিমিনাল ব্যবসায়ী, criminal bankers, criminal, every sections of our society, how they have criminalized a nexus, যারা অসম্ভবভাবে এই দেশকে প্রতারিত করেছে, এই দেশের সম্ভাবনাকে ধ্বংস করেছে, আমাদের ডিগনিটিকে নষ্ট করেছে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিং রেটিং কমে গিয়েছে, কারণ আমাদের যে ম্যাক্রো ইকোনমিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল, এই সংকটের এই জিনিসগুলো আমাদেরকে এখনো তার দায় বহন করতে হচ্ছে এবং ভবিষ্যতেও করতে হবে। সমস্ত দায় আমাদের অংশগ্রহণের মাধ্যমে, একত্রিত কাজ করার মাধ্যমে, ব্রত গ্রহণের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাস্তবতাকে মেনে নিতে হবে। আমরা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে, প্রয়োজনীয় গ্যারান্টি ক্লজের মাধ্যমে বন্ড বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। বাট অনলি বন্ড উইল নট সলভ ইউর প্রবলেম। দের ইজ আ লট টু বি ডান। আপনাদের যে সহজ বাংলাটা আমি জানি না, যে খোস নামচাপ
পরিবর্তন করে ফেলতে হবে যদি আপনি $5 বিলিয়ন ট্রু এক্সপোর্টেড অ্যাসপিরেশন নিয়ে কাজ করেন। এটা $20 বিলিয়ন উঠবে, আই বিলিভ দ্যাট। বাট আপনারা যদি আপাদমস্তক পরিবর্তিত না হন, আপনাদের যে নান্দনিক বিষয়, মানে আপনার ডিজাইন অ্যাসপেক্ট, আপনার ফার্নিচারের ইউটিলিটি, আপনার ফার্নিচারের সারফেস, আপনার ফার্নিচারের মেটেরিয়াল এবং এর উৎপাদনশীলতা, এর সাথে প্রাসঙ্গিক বিষয়গুলোকে যদি একত্রিত করে না দেখেন, অনলি বন্ড, সরি, ইট উইল নট ওয়ার্ক। নো ম্যাটার হোয়াট ইউ সে, আই উইল ডিসএগ্রি। You might find me that I am now sounding more like a bureaucrat, but whatever I am straightforward. So, এই যে to be appropriately comprehending the challenges, আমার বাণিজ্যকে উদারীকরণ করতে হবে। Do you think this is a good idea? Is the industry ready? Are you ready to face? আপনাদের competitiveness improve করেন, আপনাদের সমন্বিত উৎপাদনশীলতা বৃদ্ধি করেন। Because you will be faced with huge competition. আপনি এলডিসি গ্রাজুয়েশন থেকে বেরোতে পারবেন না। সো আপনার বাণিজ্য উদার হবে, এবং এই উদার বাণিজ্যে আপনার প্রতিষ্ঠানের সক্ষমতা এবং আপনার মানে বৃদ্ধি না করলে আপনি ব্যবসায় টিকতে পারবেন না। আমরা দেখি প্রায় আমাদের হিস্টোরিক্যাল রেফারেন্স যে আমাদের ফিসক্যাল পলিসি ইজ বাই অ্যান্ড লার্জ রেভিনিউ বেসড। আমরা সবসময় মনে করি যে কোন সেক্টর থেকে কত টাকা রেভিনিউ আসবে। ইটস নট অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক রেফারেন্স এ ট্যারিফ বেসড। দিস ইজ ওয়ার ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম। বাংলাদেশের ফার্নিচার রপ্তানিতে সফলতা অর্জনের চ্যালেঞ্জ কি? আমার চ্যালেঞ্জের কথা বলতে গেলে আমাদের দৃষ্টিতে আমরা অ্যাসোসিয়েশন যখন দেখছি, একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কমপ্লায়েন্স ও সার্টিফিকেশন সমস্যা। আমরা অন্য সমস্যায় পরে যাই, একটা বড় সমস্যা। এফএসসি, কার্ভ, আমেরিকান মার্কেটে ঢুকতে গেলে ক্যালিফোর্নিয়ান ইয়েটা লাগবেই আমাদের। মানে যদি আমি ম্যানমেড বোর্ডস কিংবা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, বিফমা, E0, ইউরোপিয়ান মার্কেটে ঢুকতে গেলেই আমার ইমিশন নিয়ে এই বোর্ডের এই সার্টিফিকেশন লাগবে, খালি হলেই হবে না। এটা একটা বড় সমস্যা তো বটেই, আমাদের খুব বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে দক্ষতা ও প্রযুক্তি ঘাটতি। কোনো সন্দেহ নেই, আমরা উই আর অ্যাকনলেজিং ক্লিয়ারলি দক্ষতার সমস্যা আছে, এখনও প্রযুক্তির ঘাটতি আছে, যেখানে প্রাইভেট, পাবলিক এবং সব ধরনের সহযোগিতা প্রয়োজন হবে। এবং অবশ্যই ইন্ডাস্ট্রিকে ইনিশিয়েটিভ নিতে হবে, কিন্তু সহযোগিতার ক্ষেত্র দেখতে হবে, হাত দেখতে হবে, গভর্নমেন্টকে এনাবল করতে হবে জিনিসগুলোকে। এবং আমরা মনে করি আরেকটা বড় জায়গা হচ্ছে পলিসি চ্যালেঞ্জ দেখছি। আমাদের ইপিবি অনেক দিন ধরে ফার্নিচারের উপর কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, এবং ইপিবির নিজস্ব যে এক্সারসাইজ, যে খুঁজে পাওয়া সব বিষয়, সেখানে তারা দেখছে যে ফার্নিচারে আসলে মোর অর লেস 30% লোকাল ভ্যালু এডিশন, তার মানে 70% লোকাল ভ্যালুয়েশন হয় না। এবং সেখানে অবশ্যই ম্যাক্সিমামই হচ্ছে ইম্পোর্টেড র ম্যাটেরিয়াল। সেটা ডিউটি স্ট্রাকচার দেখি, এই যে লাস্ট কয়েকদিন আগে যে ভ্যাট বাড়ল, সেখানেও একটা আইটেমে পেইন্টে অতিরিক্ত এসডি হয়েছে, 30% চলে গেছে। হ্যাঁ, এখন আমাদের পেইন্ট কেমিক্যাল, যদি আমি এক্সপোর্ট মার্কেটে যাই, আমাদের লোকাল কোনো কেমিক্যাল নেই যেটা দিয়ে আমরা কোয়ালিটি এবং কমপ্লায়েন্সকে মানিয়ে নিয়ে এক্সপোর্টে যেতে পারবো। ইম্পোর্ট করতেই হবে, সেটা 104% টোটাল ডিউটি ইম্প্যাক্ট করে। কোনটার এগেনস্টে? ভিয়েতনামের, যেখানে 1 টাকাও পড়ে না। একটা তো হচ্ছে স্ট্র্যাটেজিক সুবিধা, আমাদের সর্বনিম্নটা হচ্ছে 89% আপহোস্ট্রি ফ্যাব্রিক। আপহোস্ট্রি ফ্যাব্রিক হয় না, হবে না, স্কেলের কারণে আমরা দেখছি না হবে। অনেক চেষ্টা করেছি আমরা, দাঁড়ে হয় না। এবং সেই যে হয় না, 89% ডিউটি দিয়ে আমরা, তাও আবার কি কোন ধরনের, আমরা দোষ বলছি না। আমি যে একটা চিপ মার্কেটে চিপ প্রোডাক্ট নিয়ে যাব, যেটায় ভ্যালু কম পড়বে, আমার ওজনে হওয়ার কারণে তো আমার তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার এক্সপেন্সিভ কাপড় আনলেও যে ডিউটি পড়ে, আমার চিপ কাপড় আনলেও তো কাছাকাছি ডিউটি পড়ে যায়, এবং আমার ওয়্যারহাউসে যখন ঢুকে সেই মূল্য পড়ে যায়। যে আমরা আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইক জার্মানির এই বিষয়ে, ফার্নিচার ডিজাইন, টেকনিক্যাল ট্রেনিংসের বিষয়ে, ওয়াইজেনজে, কুনস্টুকসুলে, বার্লিন, এই ধরনের অর্গানাইজেশনের সাথে আমরা পার্টনারশিপিং করতে চাই। আমরা লোকাল কাউন্টার পার্টও চাবো, ডিজাইন এক্সেলেন্স ইনস্টিটিউট ওয়াইজ। এবং সেখানে যদি সরকার
আমাদেরকে এই যে ম্যাচ মেক অর নেটওয়ার্কিং, আমরা প্রাইভেট সেক্টর ইজ রেডি, অ্যাসোসিয়েশন ইজ রেডি টু ডু হোয়াট এভার। সমন্বিত প্রচেষ্টার যে প্রত্যাশিত ফলটা আমরা অ্যাসোসিয়েশন থেকে দেখতে পাই, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, সেখানে আমরা বাই 2035 বিলিয়নে যেতে চাই। এবং এটার জন্য এই সমন্বিত ব্যাপারগুলো নিয়ে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আমরা আমাদের সর্বোচ্চতা ওখানে দেখতে চাই, যেখান থেকে 5 থেকে 7 লক্ষ এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ দেখতে পাই, এবং সাথে সাথে পরিবেশ বান্ধব উৎপাদন চর্চার প্রক্রিয়াটা আমরা দেখতে পাই। ফার্নিচারের অ্যাসোসিয়েশন থেকে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন। তো আমরা ফার্নিচার অ্যাসোসিয়েশনের সবাই, যেটা আমরা আশা করি, সবাই সম্মিলিতভাবে বাংলাদেশের ভবিষ্যৎ রপ্তানির বিষয়টা বিবেচনা করে একটি সুন্দর পথনকশা আপনারা দিবেন, সেই প্রত্যাশা এবং জোর দাবি আমরা ফার্নিচার অ্যাসোসিয়েশন থেকে করছি। আমরা যে কাঠটা ইউজ করি, আমাদের দেশে অভ্যন্তরীণ যে কাঠের চাহিদা বা যেই ডিম্যান্ডটা আছে, সেটা আসলে তার 70% আসে গ্রামীণ কাঠ থেকে। গ্রামীণ কাঠ থেকে 70% আসে, 26% আসে আমাদের কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের সামাজিক বনায়নের কার্যক্রম। আমরা দেখি যে রোড সাইডে কিছু প্ল্যান্টেশন থাকে, এই সমস্ত কিছু গাছের কিছু ইয়ে আসে। আর 4%, অনলি 4% আসে আমাদের যে কাঠটা আমরা বিদেশ থেকে আমদানি করতেছি, সেই কাঠটা। তো আসলে কিন্তু আমাদের আমদানিও বাড়ানোর সুযোগ আছে, এবং এটা কিন্তু সরকারি বিধি নীতিমালাতে এটা কিন্তু আছে, সুযোগ আছে। আমাদের বনদ্রব্য পরিবহন বিধিমালা যেটা আছে 2011 সালের, এটাতে কাঠ আমদানি রপ্তানি বা বনদ্রব্য আমদানি রপ্তানির বিষয় আছে। মিনিমাম কিছু রুলস রেগুলেশন আছে, যেমন পরিবহন করার ক্ষেত্রে যেন এটার সাথে ফরেস্টের কোনো কাঠ মিশে না যায়, সেজন্য এটার একটা নিয়ম নীতিমালা আছে, টিপি নিতে হয়, ট্রানজিট পাস যেটাকে বলে। আর পাশাপাশি ফার্নিচার ইন্ডাস্ট্রি বা ফার্নিচার মার্ট বা টিম্বার প্রসেসিং ইউনিট যারা করেন, তাদের জন্য একটা লাইসেন্সিংয়ের বিষয় আছে। এটা খুব মিনিমাম রেট একেবারে, আপনার একটা ফার্নিচারের দামের সমান হবে যে রেটটা আছে আসলে গভর্নমেন্টের এখন যে রেটটা আছে, লাইসেন্সিংয়ের রেটটা আছে। তো আমি আশা করব যারা এখানে আছেন, এই বিজ্ঞ উপস্থিত যারা আছেন, এই ওনাদের এইভাবে যদি আমরা লাইসেন্সিংটা করি, এবং পাশাপাশি আমাদের তরফ থেকে যেটা করণীয় আছে, আমরা এই যে সার্টিফিকেশনের যে কাজটা অলরেডি পলিসিতে আমরা ইনভলভ করেছি, আমাদের মন্ত্রণালয় বিবেচনাধীন আছে। আমরা এটা কাজটা করব, বাট কাজটা করতে গেলে আমাদের স্টাডি লাগবে, স্টাডির সাপোর্ট। আমাদের ফরেস্ট, বাংলাদেশের ফরেস্টের কী অবস্থা আছে, পাশাপাশি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে ডাটাটা, এটা লাগবে। তো এই ডাটাগুলো সহ আমাদেরকে আসলে বেসিক্যালি এখানে উল্লেখ করতে হবে যে এটা যে পরিবেশ বান্ধব বলতে আসলে এটা অ্যাকচুয়ালি দেশের পরিবেশ, এখান থেকে কাঠ রপ্তানি করলে বা বনদ্রব্য গেলে এটার জন্য দেশের পরিবেশ হ্যাম্পার্ড হবে কি না সেই বিষয়টা আসবে, এবং এটা আলটিমেটলি যেখানে যাচ্ছে সেখানে পরিবেশের জন্য এটা মানে কোনো নেগেটিভ কোনো রোল প্লে করবে না, এই বিষয়টা আসতে হবে আসলে বেসিক্যালি। তো সেটা আমরা দিতে পারবো, এটার কোনো সমস্যা আমি তো দেখি না আসলে। তো কিছু বেসিক ডেটা লাগবে, একটু স্টাডি লাগবে, এবং সেই ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট আসলে কিন্তু ওই আমাদের নীতিমালাতে যেহেতু নিয়েছি, পরবর্তী কাজ আমরা করব, আপনাদের সহযোগিতা নিয়ে করবো, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর বুয়েটের সম্মানিত প্রফেসর মহোদয় আছেন, উনি যে বিষয়টা বলেছেন, কিছু কিছু সার্টিফিকেশনের জন্য আসলে বুয়েট বা যারা এই ধরনের টেস্টিং করে থাকেন তাদের বিষয়টা অবশ্যই আসবে। বাট পরিবেশগত যে বিষয়টা আছে, বাংলাদেশের বনের উপরে কোনো ইম্প্যাক্ট করে নাই, এটা একটা গ্রিন সার্টিফিকেশন, যেটা এগুলো আমরা করতে পারবো। আমার মনে হয় আমাদের এই সেমিনারের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টও আগের থেকে বেশি অ্যাওয়ার হলো, বাট আপনাদেরকেও একটু এগিয়ে আসতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে। সেই মানে যে বিষয়টা বলবে একসাথে কাজ করার যে বিষয়টা, এটাও করা প্রয়োজন আছে। আর আমাদের যে বিধিগত যে সামান্য একটা বিষয় আছে, টিম্বার প্রসেসিং ইউনিটগুলা বা ফার্নিচার মার্টগুলার একটু লাইসেন্সিংয়ের জন্য, যেটা আগেই বলেছি, একটা ফার্নিচারের সমান দামও না আসলে, এই 10,000-5,000 টাকা করে লাইসেন্সিং ফি আছে। এটা এমন কোনো বিষয় না। আমার মনে হয় এটা আমরা সবাই মিলে এগিয়ে যাব, দেশকে আমরা যে পর্যায়ে দেখতে চাই, আমাদের সবারই কিন্তু এখানে অনেস্টে ফরওয়ার্ড হইতে হবে। তো আমরা কাজ করতে চাই, সরকারের পক্ষ থেকে, ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে, যেটুকু আমি জানলাম, সবই আমরা করতে চাই। জি প্লিজ। রাবারটা আসলে আমরা দেখি না, রাবার বোর্ড আছে আলাদা। ভিয়েতনাম গত 23 সনে $3,056 বিলিয়ন এক্সপোর্ট করেছে, ওয়ারাস এই ভিয়েতনাম আমাদের পরে স্বাধীন, আমরা আজও 47 বিলিয়ন, তার মাঝে আবার শুনি 23 বিলিয়ন নাই, ফাপড় ইনফ্লেটেড। তো আমরা কি লজ্জা পাই না? কোন অংশে আমরা কোথায়? আমাদেরকে বিজনেসটাকে ওপেন করতে হবে। আমরা চেষ্টা করব সমস্ত সব সেক্টরকে, আজকে 53টা বছর হয়ে গেছে
বাংলাদেশের অবস্থা এখনও আমরা কোনো মানে বলার মতো কোনো জায়গা নেই। বাট আমরা দেখছি, আমরা ছোট্ট একটা দেশ, ভৌগোলিক কারণে আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, বাট বিজনেস থেকে বাংলাদেশ থেকে আমি কয়েকটা জায়গায় বলেছি, এর আগেও বিভিন্ন সময় মিনিস্ট্রিতে বিভিন্ন সময় বলেছি যে বাংলাদেশটাকে তাইওয়ান বানানো যায়, বিজনেসটাকে কিভাবে এক্সপ্লোর করা যায়, আমরা সেই দিকে একটু চিন্তা ভাবনা করি। এবং এখানে আমি একটা প্রস্তাব দিয়েছি, সেখানে যেটা আমাদের ভিসি মহোদয় বলেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় কোনো সমস্যা নাই, সব কিছুতেই দেখি যে পজিটিভলি আসে, এর আগেও আসছেন, ইপিবি আসছে, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বিডা, সবাই চাচ্ছে যে কিভাবে বুস্ট করা যায়। অন্যান্য বা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি, ট্যারিফ কমিশন একটা, এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি এখান থেকে নিয়ে একটা অ্যাকশন কমিটি গঠন করা, যে যুগের পর যুগ এক একটা পলিসি বসে থাকে, কাজ হচ্ছে না, তো আমরা একটা অ্যাকশন কমিটি গঠন করি। যদি আমি সত্যিকার অর্থে চাই, এই বিডা খুব সুন্দর নাইস বিল্ডিং, সবকিছু খুব যাচ্ছেন, এই বিদেশ যাচ্ছেন, এই করছেন, বাট রেজাল্ট কি নাই, খাতায় অনেক নাম আছে, প্রচুর ইনভেস্টর আসছে, বাট কেউ ইনভেস্ট করছে না, খুব মাইনর, এটা বলার মতো নয়। তো এটাকে যদি করতে হয় আপনাকে পলিসিকেও করতে হবে লুক্রেটিভ। বিশেষ সেক্টরকে বেশি গুরুত্ব দিই, অন্যদেরকে কম গুরুত্ব দিই, আসলে আমাদের যে ডেভেলপমেন্ট, এক্সপোর্ট লেড গ্রোথের আমরা কথা বলি, সেটা কিন্তু সাস্টেইন করবে না, সেটা অ্যাচিভও করা যাবে না। সো আমি মনে করি ইকুইটেবল ডেভেলপমেন্ট হওয়া উচিত, এবং এই জন্য অন্যান্য সেক্টরকে আমাদের প্রমোট করা উচিত। যে সমস্যা আমরা মোকাবেলা করছি এবং আপনারা প্রত্যাশা করছেন যে সমস্যা জাতীয় রাজস্ব বোর্ড যে সমস্যার সমাধান দিতে পারে বা এক্ষেত্রে খুব ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সেই সমস্যার সমাধানে সম্পূর্ণ আন্তরিক, এবং we will leave no stone unturned to solve the problem. In consultation with our other government agencies, we'll work together. আমি বিশ্বাস করি, কারণ আমরা যদি সম্মিলিতভাবে কাজ না করি অনেকটা, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। ভিয়েতনাম যদি পারে, আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? We should ask ourselves, we should go for introspection. তা আমি বিশ্বাস করি অতীতে কি হয়েছে না হয়েছে আমরা সেটা ভুলে যাই, উই শুড লুক ফরওয়ার্ড। এবং আমরা এটা আগে প্রথমে আমাদের এই দৃঢ় বিশ্বাস আসতে হবে যে আমরা পারবো। আমরা যদি বড় কিছু করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং বিগ, উই হ্যাভ টু থিঙ্ক বিগ। আমরা বড় চিন্তা করলেই বড় কিছু আসবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের জাতি যে রেজিলিয়েন্স আছে সেটা আমরা বারবার প্রমাণ করেছি। আমরা একটা পরে অংশ, এটা কোস্টাল এরিয়াতে থেকে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, আবার মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করেছি। সকল দুর্যোগ মোকাবেলা করে কিন্তু আমরা টিকে আছি। এবং আমাদের একটা জিনিস আমি সবাইকে বলি, গত 50 বছরে আমাদের যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, সেটা আমাদের নোন হিস্ট্রি যেটা আছে অলমোস্ট 4 মিলেনিয়াম, সেটার যদি কালেকটিভ যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টকে যদি আমরা সামেশনটা আমরা নিই, আমার মনে হয় গত 50 বছরে আমাদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট এর চেয়ে অনেক বেশি। বাট আমাদের কমপ্লাসেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, আমাদের যেতে হবে বহুদূর। ইয়েস, এবং আমরা এই লক্ষ্যে কাজ করছি, যে বিষয়গুলো আংশিক বন্ড সুবিধা দেওয়া, তারপরে হলো যে ব্যাংক গ্যারান্টি দেওয়া, ব্যাংক গ্যারান্টির বিনিময়ে যাতে ডিউটি ফ্রি ইম্পোর্ট করতে পারে। কারণটা হলো যে কস্ট, যেটা বলেছেন অন্যরা, যে ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে কম্পিটিটিভ অ্যাজের অন্যতম ফ্যাক্টর হলো যে আমার কস্ট কত কম দামে আমি বিক্রি করতে পারি। সো আমার প্রোডাকশন কস্ট যদি কম হয়, ইন্টারন্যাশনাল মার্কেটে আই উইল বি মোর কম্পিটিটিভ। যে আমরা যারা ডোমেস্টিক ব্যবসা করি, আমরা যদি আমাদের ইনপুটগুলা আমরা যদি ন্যায্য মূল্যে না পাই, চায়না মূল্যে না পাই, তাহলে আমরা কখনোই কোনো চায়না ভিয়েতনামের সাথে আমরা দাঁড়াতে পারবো না। এখন এটা কাপড় হোক, এটা বোর্ড হোক, এটা পেরেক হোক, একটা নাট বল্টু হোক, যা যা ফার্নিচার বানাতে লাগে প্রত্যেকটা জিনিস আমাদেরকে সাশ্রয়ী মূল্যে পেলে কিনতে পারবো, নাহলে কিন্তু জিতা যাবে না। এবং বিভিন্ন লোক বিভিন্ন জিনিস বানাচ্ছে, এখন বিভিন্ন লোক যখন বিভিন্ন জিনিস বানাচ্ছে, এখন সরকারের পলিসিগুলো হতে হবে কিন্তু একদম কিন্তু মানে কুইক এবং প্রম্পট অ্যাকশনে কিন্তু সরকারের পলিসিগুলো হতে হবে। প্রথমে যেটা বলছি যে আমাদের ইনপুটে যা যা লাগবে আমাদের কিন্তু দিতে হবে,
এবং যদি সরকার যদি আমাকে সাশ্রয়ী মূল্যে যেটা দিতে পারে, যে ইন্ডাস্ট্রির বদলতে কিন্তু মানুষের লক্ষ লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আজকে আমাদের দরকার হলো বন্ড ফ্রি ইম্পোর্ট। বন্ড ফ্রি ইম্পোর্টের মধ্যে যদি আমি পাই, ডিউটি ফ্রি ইম্পোর্ট আমাদের দরকার। ডিউটি ফ্রিতে আসবে, আজকে তারা আমাদেরকে বলছে 100% আমাদেরকে গ্যারেন্টির আওতায় তারা আমাদেরকে দিবে। আমরা যুদ্ধটা পরে করব, বাট গ্যারেন্টি কিন্তু অবশ্যই কিন্তু যৌক্তিক না। বিকজ আমি একজন এক্সপোর্টার, আমি এক্সপোর্ট করব, আমার এক্সপোর্ট আছে। আমি যদি বছরের শেষে যদি আমি এক্সপোর্ট না করতে পারি, আমি কড়াই গন্ডা সরকারকে বুঝিয়ে দিব যেটাকে আমি ডিউটি না দিয়ে এসেছি। বাট তার আগ পর্যন্ত কিন্তু সরকারকে কিন্তু ন্যায্য মূল্যে আমাকে মালটা আনার কিন্তু সুযোগ দিতে হবে। এবং এই দাবিটা কিন্তু খালি ফার্নিচারের না, এই দাবিটা কিন্তু ফার্নিচারের পাশাপাশি প্রত্যেকটা সেক্টর, যেই সেক্টর আজকে ডিআইটিএফে আমরা আসছি, আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, বিউটিফুল ট্রেড ফেয়ার হয়েছে। এই ট্রেড ফেয়ারে আপনারা দেখবেন যে অসংখ্য কোম্পানি আছে যারা কিন্তু দেশীয় চাহিদার পাশাপাশি বিদেশে যাওয়ার চেষ্টা করছে। এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে, অবশ্যই ওদেরকে যদি আমরা একটু ডিউটি ফ্রি সুযোগ সুবিধা প্রদান করতে পারি, অবশ্যই ভালো হবে। ডিজাইনের ক্ষেত্রে বলবো যে আসলে আমাদের প্রথমে একটু ধাপে ধাপে যেতে হবে। প্রথমে আমরা একটু ধাপে প্রবেশ করব। প্রথমে আমরা বটম অফ দ্য পিরামিডে আমরা শুরু করব। প্রথমে আমরা ওয়ালমার্টের কাছে বেচবো, তারপরে টার্গেটের কাছে বেচবো, তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু আরো দামি ফার্নিচারের সেক্টরে যাব। যে একটা ফিগার দিয়েছে যে 100 মিলিয়ন এক্সপোর্ট হয়েছে কয় বছর আগে, দ্যাট ইজ এ সামওয়াট ইনঅ্যাকুরেট ফিগার বিকজ দ্যাটস বিন লাম্পড উইথ সাম আদার এইচএস কোডস। সো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের 100 মিলিয়নের কাছেও না দ্য অ্যাকচুয়াল রিয়েল ফার্নিচার এক্সপোর্টস। সো দ্যাটস ওয়ান পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু মেক রিয়েলি কুইক। আমি এখন খুব ট্রাই করছি যে মিডল ক্লাস মার্কেটটা ইউএসএ কে হাউ টু গেট ইন টু, বিকজ দ্যাটস মাই মার্কেট, রাইট? তো ওখানে কিন্তু আমি যেটা দেখছি যে যেটা আপনি ফোকাস করছিলেন যে অন দ্য কস্টিং সাইড, সো ওখানে হোয়াট উই নিড টু ডু ইফ ইউ ওয়ান্ট টু গো ইন টু এনি মার্কেট, বাট ইন মাই কেস ইজ দ্য ইউএস। তো ওখানে কিন্তু একটা ভালো একটা বেড বিক্রি করছে সে ইন অ্যামাজন ফর $100+। সো আমরা কিন্তু আনলেস অ্যান্ড আনটিল আমরা অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি আমরা সুটেবল উডেন ফার্নিচার যদি $100+ বানাইতে পারি না, তাহলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে পারবো না। ইটস এ ডান ডিল এখানে। আদারওয়াইজ মানে কোনো দরকার নাই আমাদের কোনো কিছু করার। হ্যাঁ, আর সেকেন্ডলি হলো যে আই অলসো ডিড রাইট a couple of months ago an open letter explaining about the Vietnam situation and paralleling বাংলাদেশের ইয়াগুলা। সো যদিও ভিয়েতনাম অনেকগুলা কান্ট্রির সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলা করেছে, what we have to realize is that exactly what was told in the keynote, যে চায়নার যখন এই ট্রাম্প ট্যাক্সটা আসলো, ট্রাম্প ট্যাক্সটা আসার পরে কিন্তু that's the rise of Vietnam. And now the point that I want to make is that exactly 80% of Vietnam's exports is to the US and 20% is ওই যে FTA গুলা করেছে. So why not as a country Bangladesh also focus on the US? এটা করলে then আমরা we can make certain policies, যেরকম we can organize যে আমরা we need to make brand Bangladesh, like the US and the European markets knows brand Bangladesh in terms of garments, but nobody has that idea for furniture. Another point I'll bring back Vietnam is Vietnamer internal requirement যে sales হচ্ছে for their local economy, the furniture is parallel to Bangladesh's furniture মানে local requirements. Yet their exports are skyrocketed and আমাদের কিন্তু literally zero. আসলে আমরা একটা বিল্ডিং ব্লকের মতো যাই, টু অ্যাম্বিশন 5 to 7 ডেফিনেটলি আমাদের ভিশন থাকবে, বাট প্র্যাগমেটিক ওয়েতে $1 বিলিয়ন জন্য আমরা কী করা দরকার, আজকে আলোচনা যেগুলো এসছে সেগুলো নিয়ে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করি এবং ভেরি কোহেসিভলি আমাদের কাজ করতে হবে। আমরা যেমন এখানে অনেকগুলো বিষয় এসছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ স্ট্রেংথেন করা, আমাদের সার্টিফিকেশান। আমি যেটা বলি সার্টিফিকেশান ইস্যুতে আমি বলবো শুধু এক্সপোর্টের জন্য না, আমাদের লোকাল মার্কেটের জন্য টেস্টিং, সার্টিফিকেশান, এই জায়গাগুলোতে আমাদের একসঙ্গে কাজ করা দরকার। এবং এই ক্ষেত্রে শুধু গভর্নমেন্টের দিকে না থাকে, প্রাইভেট সেক্টরেও টেস্টিং ফ্যাসিলিটি তৈরি করা দরকার। পার্টিকুলার আপনি ইন্ডাস্ট্রি যদি 30,000 কোটি টাকা একটা ইন্ডাস্ট্রি হয়, আপনার নিজস্ব টেস্টিং ফ্যাসিলিটি তৈরি করা দরকার। তো এবং ফরেন ইনভেস্টমেন্ট যেটা বলা হয়েছে, এটা ডেফিনেটলি আমাদের একটা গুড অপরচুনিটি। দিস দ্য টাইম আমাদের যে সময় একটা বড় একটা জিও পলিটিক্যাল কারণে বড় একটা অর্ডার, বড় একটা মার্কেট আমাদের এখানে ট্রানজিশনের পথে আছে, সেইটাকে আমাদের গ্র্যাব করা দরকার, আমাদের সুযোগটা ট্যাপ করা দরকার।
তো সেই জন্য আমরা একসঙ্গে কাজ করব। ওয়ার্ল্ডের যে ফার্নিচার মার্কেট সেটি প্রায় $600 বিলিয়ন মতো মার্কেট। তো সেই মার্কেটটাতে আমাদের শেয়ার খুবই নগণ্য। আমরা এখনো $0.1 বিলিয়ন আমরা এক্সপোর্ট নিয়ে কাজ করছি। তো সেই জায়গাগুলো আমরা যে কাজ করতে হলে আমাদের কিন্তু আজকে যে আলোচনা হচ্ছে এখান থেকে আসলে কিছু সিদ্ধান্ত, কিছু টেক অ্যাওয়ে নিয়ে যেতে হবে। আমরা এরকম অনেক আলোচনা করি, যেহেতু এত বছর পরেও এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হয় নাই, একটা পোটেনশিয়াল সেক্টর থাকা সত্ত্বেও বলা হচ্ছে যে এমপ্লয়মেন্টের দিক থেকে প্রায় যেটি বলা হচ্ছে যে 2.5 মিলিয়ন আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে এই সেক্টরের মধ্যে। নট অনলি এক্সপোর্ট, আমাদের যেহেতু র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, আমাদের যেহেতু মিডল ক্লাসটা বাড়ছে, তো সেখানে ডোমেস্টিক ডিমান্ডও কিন্তু হাই। তো সেক্ষেত্রে আরেকটা আছে স্টিল ফার্নিচার, সেখানেও কিন্তু একটা ওয়ার্ল্ডের যে সেটা প্রায় $100 বিলিয়ন উপরে তার মার্কেটটা। তো সেই জায়গায়ও কিন্তু আমরা আসলে এক্সপ্লোর করতে পারি। তো এখন কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য উনি ভিয়েতনামের উদাহরণ দিয়েছেন, সেখানে $18 বিলিয়ন এক্সপোর্টের কথা বলেছেন। ইন্ডিয়াতেও কিন্তু প্রায় আপনার 23-24 বিলিয়ন মতো তারাও কিন্তু এক্সপোর্ট করছে। চ্যালেঞ্জেসটা কি? চ্যালেঞ্জেস হচ্ছে আমাদের কস্ট চ্যালেঞ্জেস। আমাদের যারা পলিসি মেকার, আমরা দুদিন আগেও আমাদের শ্বেতপত্র কমিটিতে যেখানে একটা ডেসিগনেশন ছিলাম, সেখানেও আলোচনা হয়েছে যতগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর আছে সবাইকে আমরা ইকুয়াল ট্রিটমেন্ট যাতে করি, একই ধরনের পলিসি সাপোর্ট। এখানে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা আছে, যারা এক্সপোর্ট করে $1 ইজ $1। সুতরাং যারা এক্সপোর্ট করছে তাদেরকে যাতে একই ধরনের আমরা স্বীকার করি, আরএমজি আমাদের লাইফ লাইন অফ আওয়ার ইকোনমি, কিন্তু আমরা যাতে একই ধরনের পলিসি সাপোর্টটা দেই সেই জায়গাটা আমাদের। সুতরাং কস্ট চ্যালেঞ্জ যেটি আছে আমাদের, সেই জায়গাটা আমাদের একটু দেখতে হবে। আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যেহেতু মোস্ট অফ দ্য র মেটেরিয়ালস আমরা বিদেশ থেকে আনতে পারি, সেটা ইম্পোর্টটা আমরা কিভাবে সহজে করতে পারি, এবং আমাদের প্রিপেয়ার্ডনেসটা কিন্তু এখনই আমাদেরকে নিতে হবে। কারণ এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা কিন্তু যেই ধরনের সাপোর্ট এখন দিচ্ছি তা কিন্তু আমরা দিতে পারবো না। তাহলে আমরা এখনই আমাদেরকে ইন্ডাস্ট্রিকে রেডি করতে হবে। আমরা সাধারণত কপি অ্যান্ড পেস্ট করি। তো কপি পেস্ট করলে যেটা হয়, কপি পেস্টে যেটা হয় সেটা হলো সারভাইভ করা যায় কিন্তু লিড নেওয়া যায় না। বাংলাদেশের অনেক গবেষণা প্রতিষ্ঠানে যারা, যেটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সরাসরি যেটা জড়িত, যেমন BCSIR, অ্যাটমিক এনার্জি কমিশন, এরপর আরও যতগুলো আছে, BSTI, ওখানে অনেক আর্থিক সহযোগিতা করা হয় যাতে ডেভেলপমেন্ট হয়, এই টেস্টিং ফ্যাসিলিটিস গ্রো করে। কিন্তু এই বুয়েটের ব্যাপারে মানে বাংলাদেশ গভর্নমেন্টের এখন ওই রকম ইয়া নাই আর কি, যেটা আমি ফিল করছি। আমি যেটা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে বলতেছি, আমাদের কিছু কাস্টমাইজ কিছু সেট আপ আছে যেটাতে আমরা এখন ফার্নিচারের কিছু কিছু টেস্ট করতে পারি, এবং আমাদের কাছে অনেকে আসে এই টেস্টগুলো অ্যাভেল করে, আমরা ওই সাপোর্টটা দিতে পারি। যদি আমি বলি যে আর একটু ইনোভেটিভ নতুন কিছু করার জন্য, নতুন টেস্ট ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য, তাহলে আমি আশা করব যে যদি বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে একটু সাহায্য করে, যেটা প্রপার ইউটিলাইজেশন হবে, মানে মনিটারি যে সাপোর্টটা হইলো ওইটার প্রপার ইউটিলাইজেশনে আমি গ্যারান্টি দিতে পারি। ডিজাইনের সাথে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। তো কোয়ালিটি যদি করতে হয় তাহলে আপনার কতগুলো স্ট্যান্ডার্ড অবশ্যই ফলো করতে হবে। র মেটেরিয়াল থেকে শুরু করে প্রোডাক্টের ফিনিশ পর্যন্ত সব কিছু স্ট্যান্ডার্ডাইজ হতে হবে, মানে ওইটা কমপ্লাই করতে হবে। অ্যান্ড কমপ্লাইয়ের দুইটা অর্থ, একটা হলো সার্টিফিকেশন নেওয়া, যে আমি একজনের কাছ থেকে BSTK থেকে আমি সার্টিফিকেট নিয়ে নিলাম, ইটস কমপ্লাইড। এটা সেপারেট ইস্যু। এখন আপনি যদি বলেন যে সত্যিকারের কমপ্লাইড মানে এটা স্ট্যান্ডার্ড ফলো করে, তাহলে অবশ্যই এটা ওইভাবে তৈরি করতে হবে, ওই ম্যাটেরিয়াল নিতে হবে, এবং ওইটা ওইভাবেই টেস্টিং হইতে হবে। আমার বিশ্বাস যে বুয়েটে যে কাঠামো, এইখানে টেস্টিংয়ের মধ্যে কোনো ছাড় নাই। ওইটা আমার থাকবে, আশা থাকবে যে বুয়েটের সাথে যাতে বাংলাদেশ ফার্নিচার অ্যাসোসিয়েশনে একটা সমঝোতা হয়, যাতে আমাদের এক্সপার্টিস আমরা কাজে লাগাইতে পারি। পারবো না, আইদার আমাকে কোনো ডোনার এজেন্সির কাছে যেতে হবে, কিংবা কোনো বেনিফ্যাক্টর অর হোয়াট এভার যেতে হবে যারা আমাদের এখানে সাপোর্ট করবে। পয়েন্ট হলো যে ডোনার এজেন্সির কাছে যদি যাই, সাচ এস UNDP, ওয়ার্ল্ড ব্যাংক, তাদের প্রজেক্ট ছোট হয়,
একটা ফান্ড অ্যালোকেটেড 4 বছর 5 বছর, প্রজেক্ট ফিনিশ, সাস্টেইনেবিলিটি নাই অফ দ্য প্রজেক্ট। সো আমার যেটা রিকোয়েস্ট যে আপনারা যদি কম্বাইন করেন আপনাদের রিসোর্সেস এবং আমাদেরকে যদি একটু হেল্প করেন। আমি এই অনেক বছর ধরে ডিজাইন স্কুলটা বিল্ড করছি। আমরা ডিজাইন স্কুলে আর্কিটেকচার পড়াই, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়াই, মাস্টার্স আন্ডার গ্রাজুয়েটও পড়াবো, আমরা ফ্যাশন ডিজাইন করবো। ফ্যাশন ডিজাইনের প্রচুর স্কোপ এখানে জানেন, আর ব্র্যাকের সঙ্গে আরং রিলেটেড। সো এই এতে আমার ফার্নিচার ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে পরিচয়। আমি নিচে আসার সময় দেখলাম বাংলাদেশের ফার্নিচার কিন্তু এক্সট্রিমলি গুড কোয়ালিটি, ভেরি গুড কোয়ালিটি, হ্যাঁ, মেটেরিয়ালস এভরিথিং ইজ গুড। সো আমাদের মনে হয় এই স্কিলটা যদি ডেভেলপ করতে পারি তাহলে এটা আরও ডেভেলপ করবে। আমাদের যখন ইন্টেরিয়ার ডিজাইন করা হয়, অনেক ইন্টেরিয়ার ডিজাইন হয় বাংলাদেশে, জানেন, সব যায় চায়না। কন্টেইনার জিনিস নিয়ে আসে, মেবি পারহ্যাপস দিস ইজ অলসো দ্যাট। ওয়াই? কারণ মাস প্রোডাকশনের স্কোপ নাই, মডিউলার ফার্নিচারের স্কোপ নাই। এগুলাকে যদি বাংলাদেশের জন্য ডেভেলপ করেন তাহলে আমার মনে হয় এটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।